শিশুটা পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটে, টো ওয়াকিং যেটাকে বলা হয়, বা টিপি টোস। এই যে টো ওয়াকিং, এটা কেন হয়, এটার কারণটা কি, বা এটার প্রতিকারটাই বা কি? একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে টো ওয়াকিং যেটা হলো, যে সবসময় যে আমাদের যে অ্যাকিলিস যে টেন্ডনটা আছে পায়ের গোড়ালিতে, এটা টাইট থাকার কারণেই হয় না। অকুপেশনাল থেরাপিস্টরা আমরা মূলত ৬টা কারণ দেখতে পাই টো ওয়াকিং এর জন্য। একটা হলো সেন্সরি সিকিং বিহেভিয়ার তার মধ্যে আছে কিনা। জি, শিশুটার যদি সেন্সরি সিকিং বিহেভিয়ার থাকে, বিশেষ করে ২টা সেন্সরি সিস্টেম খুবই ডিস্টার্ব করে টো ওয়াকিং এর ক্ষেত্রে। একটা হলো ভেস্টিবুলার, আরেকটা হলো প্রোপ্রিওসেপশন। ভেস্টিবুলার মানে ভারসাম্য অনুভূতি। শিশু দেখা গেছে যে দৌড়াতে ভালোবাসে, সবসময় লাফায়, সোফা থেকে জাম্প দেয়, হ্যাঁ? এই যে ক্রাশ করতে পছন্দ করে, কোনো কিছুতে পড়ে যাওয়া, হ্যাঁ? ভারী কিছু আনা নেওয়া পছন্দ করে। এক্ষেত্রে স্ট্রেচিং খুব কম কাজ করে। এই ধরনের ক্ষেত্রে যখন তার এই যে প্রোপ্রিওসেপটিভ এবং ভেস্টিবুলার এই নিডটা থাকে, তখন কিন্তু আপনি যতই স্ট্রেচিং দেন তার টো ওয়াকিংটা কমবে না। তার সেন্সরি সিস্টেমটাকে আগে ঠিক করতে হবে। ২ নম্বর হলো সেন্সরি অ্যাভয়েডিং। কিছু বাচ্চা আছে যে সেন্সরি অ্যাভয়েড করে। সব ধরনের টেক্সচার পছন্দ করে না। যেমন মাঠে নিয়ে গেলে ভালু, ঘাস, মাটি এগুলোর উপরে খালি পায়ে হাঁটতে চায় না। পা উঁচু করে ফেলে। ঠান্ডা ফ্লোরটা ঠান্ডা হলে বা একটু টেক্সচারটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, সেটা পছন্দ করে না। হিল মাটিতে লাগাতে চায় না। এটা হলো সেন্সরি অ্যাভয়েডিং। এটা আরেকটা কারণে হতে পারে। আরেকটা হলো যে কাফ মাসল যেটা, হ্যাঁ? যে তার যে কাফ যে মাসলটা আছে, সেটা যদি ডোরসিফ্লেকশন কম হয়, মানে অ্যাঙ্কেলের রেঞ্জ অফ মোশনটা কম হয়, অ্যাঙ্কেল যে, এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, কিন্তু পায়ের যে আমাদের যে গোড়ালিটা, গোড়ালির যদি রেঞ্জ অফ মোশনটা কম হয়, তখনও কিন্তু এই শিশু টো ওয়াকিং করতে পারে। এটা রেঞ্জ অফ মোশনের কাজ। তখন কিন্তু আপনার স্ট্রেচিংটা ভালো কাজ করবে। আরেক কিছু বাচ্চা আছে যে তার কোর ব্যালেন্স বা পোস্চারাল কন্ট্রোল, ট্রাঙ্ক স্টেবিলিটি দুর্বল, মানে কোমরের শক্তি কম। কোমরের শক্তি কম থাকার কারণে সে যখন হিলটা, তার পায়ের গোড়ালিটা যখন ফ্লোরে টাচ করে, তখন সে মনে হয় যে সে পড়ে যাবে। এজন্য সে কি করে, পায়ের পাতার উপরে ভর দিয়ে থাকে যেন আ সে পড়ে না যায়। যে এই ধরনের কারণেই সে দেখা গেছে যে ওয়াকিংটা শিখে যায়। কিছু বাচ্চা আছে নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডার আছে। যেমন বাচ্চার যদি সেরিব্রাল পলসি থাকে, মাসকুলার ডিস্ট্রফি থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, হ্যাঁ? তো এই অটিজম থাকে। এইগুলো দেখা গেছে যে এই ধরনের বাচ্চাদের মধ্যে এই ওয়াকিংটা খুব কমনলি দেখা যায়। যদি সেন্সরি সিকিং হয়, তাহলে সেন্সরি নিডটা তার পূরণ করতে হবে। তাকে বিভিন্ন ধরনের হেভি ওয়ার্ক কাজ করাতে হবে, স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। স্ট্রেচিং মানে এই যে ব্যায়ামগুলা করতে হবে, হ্যাঁ? ব্যায়ামগুলা করতে হবে। এই ব্যায়ামগুলা আপনারা অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টদের কাছ থেকে শিখে নিবেন দয়া করে। অকুপেশনাল থেরাপিস্টদের কাছ থেকে শিখে নিবেন। বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, এবং সেন্সরির যে সমস্যাগুলো আছে সেটার জন্য আপনারা কি করতে পারেন। ভেস্টিবুলার যদি সমস্যা হয়, বাচ্চার ভারসাম্য অনুভূতিতে সমস্যা হয়, তাহলে আপনি চাইলে একটা দোলনা ইউজ করতে পারেন, একটা জিম বল ইউজ করতে পারেন। এই ধরনের কাজগুলো করতে পারেন। যদি তার যদি কাফ মাসলটা যদি খুবই স্ট্রং হয়, খুবই শক্তিশালী হয়, শক্ত হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, যে এটা স্ট্রেচিং কাজটা করতে হবে। খুব সুন্দরভাবে স্ট্রেচিং করতে হবে। স্ট্রেংথেনিং টাও খুব গুরুত্বপূর্ণ স্ট্রেচিং এর পাশাপাশি। কারণ স্ট্রেংথেনিং যদি না করেন, তাহলে কিন্তু সেটা আগের পজিশনে আবার চলে যাবে। এজন্য এই কাজগুলো আপনারা অবশ্যই বাসায় করবেন। হুম? পাশাপাশি আপনারা চাইলে কিছু ফাংশনাল এক্টিভিটিস ইউজ করতে পারেন। যেমন মাঠে নিয়ে যেতে পারেন। বালু, মাটি, ঘাস, ট্যাকটাইল স্টিমুলেশন দিতে পারেন। কারণ কিছু গবেষণায় দেখা গেছে ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপশন এর পাশাপাশি ট্যাকটাইল স্টিমুলেশন, মানে যেটা ন্যাচারাল যে টাচটা, যেমন বালু, মাটি, ঘাস, পানি, এই ধরনের স্টিমুলেশন এ বাচ্চাদের ওয়াকিংটা অনেক সময় কমে যায়। এবং এটা যেহেতু একটা নিউরাল প্লাস্টিসিটি একটা ব্যাপার ব্রেইনের, তো দেখা যাবে যে এটা আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন করবেন, এভাবে কিন্তু হবে না। কিন্তু মিনিমাম আপনাকে ৩ মাস, ৬ মাস এই থেরাপির টেকনিকটা চালিয়ে যেতে হবে। দেখবেন যে সঠিক ভাবে ইন্টারভেনশন নেওয়ার পরে অনেক সময় বাচ্চাদের দেখা গেছে যে ৫০% বা ৩০% ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে আবার মূল্যায়নটা করতে হবে যে কোথায় সমস্যাটা আছে। আবার টেস্টটা করতে হবে। তার জন্য একটা সেন্সরি যে অ্যাসেসমেন্টটা আবার সঠিকভাবে করতে হবে। তার পেসিভ যে স্ট্রেচিং গুলা ঠিক আছে কিনা, তার রেঞ্জ অফ মোশনটা ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো আবার একটু দেখতে হবে। ধরুন একটা বাচ্চা সবসময় পায়ের উপর দিয়ে হাঁটে। এই যে, হ্যাঁ, পায়ের উপরে ভর দিয়ে হাঁটে, পায়ের আঙ্গুলের, হ্যাঁ? সোফা থেকে লাফাতে ভালোবাসে, হ্যাঁ? দেয়ালে ধাক্কা দেয়, ভারী জিনিস ধাক্কা দেওয়া পছন্দ করে। তার তার পায়ের রেঞ্জ অফ মোশন ও স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে শুধু কাফ স্ট্রেচিং করলে কম হবে। রেঞ্জ অফ মোশন স্বাভাবিক আছে। তারপরেও সে একটু ওয়াকিং করে ফেলে।
হ্যাঁ? তো এই যে কিছু, কিছু বাচ্চা, আবার কিছু বাচ্চা আছে টিয়ে টাইটনেস এত হয়ে যায় যে সেটা কোনোভাবেই সম্ভব হয় না। তো আধুনিক গবেষণা অনুযায়ী দেখা গেছে যে যাদের ইডিওপ্যাথিক টো ওয়াকিং আছে, যাদের এর জন্য দেখা গেছে যে সবচেয়ে বেস্ট হলো যে আপনার অকুপেশনাল থেরাপির পাশাপাশি আপনি যদি একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেন। তাহলে দেখা যাবে যে তার রেঞ্জ অফ মোশন, তার যে সেন্সোরিয়াল নিড গুলা সম্পূর্ণভাবে তার স্ট্রেংথেনিং সবকিছু আ সুন্দরভাবে কমপ্লিট একটা প্যাকেজে তাকে দেওয়া সম্ভব হবে এবং অবশ্যই প্যারেন্টস ট্রেনিং। কারণ বাচ্চাটা যেহেতু বাসায় থাকে, একজন বাবা এবং মা যদি জানে যে তার টো ওয়াকিং টা কি, কি ধরনের এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু তারা সচরাচর বাসায় এই কাজগুলো শিখে তারা কিন্তু বাসায় করতে পারবে। এটাই হলো আমার পরামর্শ। যদি আপনাদের কোনো বাচ্চার যদি এরকম টো ওয়াকিং থাকে তবে আমাদের কিডসল্যান্ড এ যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।